মিহিকে শাড়িতে অনেক সুন্দর লাগছে। নিহানের দৃষ্টি শুধু সেই দিকে রয়েছে, মনে হচ্ছে সে তার বউকে না যেন কোনো পরীকে দেখছে। সবাই মিহির অনেক প্রশংসা করছে কারণ মিহিকে দারুণ লাগছে, তবে ইয়াসিন বিষয়টা ভালোভাবে নেয় নাই। ইয়াসিন বলে, মিহি আপনাকে না আমি সেই সাদা শাড়ি পছন্দ করে দিয়েছি, তাহলে এইটা কোনো পরলেন? এই এখনো মিহিকে দেখে যাচ্ছে, সেটা দেখে মিহি একটু লজ্জা মিশ্রিত হাসি দেয়। আর মিহি যাকে দেখানোর জন্য এত সুন্দর করে শাড়ি পরেছে সে তার দিকে তাকিয়ে রয়েছে, তাহলে অন্য কারো কথায় তার কোনো যায় আসে না। মিহি বলে, দেখুন ইয়াসিন, বিয়েটা শুধু আপনার না আমারও হচ্ছে, তাই আমি কোন শাড়িটা পরব সেটা আমাকে ডিসাইড করতে দেন। আর যদি আপনার খুব বেশি সমস্যা হয় তাহলে অন্য কোনো মেয়েকে বিয়ে করেন যে সাদা শাড়ি পরবে। আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। মিহির কথা শুনে ইয়াসিন ওর দিকে অবাক হয়ে দেখে মিহি আগে এত কথা বলতো না, কিন্তু আজকে হঠাৎ করে কি হলো। ইয়াসিন মিহিকে কিছু বলতে যাবে এর আগে ইয়াসিনের মা এসে বলে, আচ্ছা এইসব বাদ দাও ইয়াসিন, মিহির যখন এই শাড়ি পছন্দ হয়েছে তখন ও এই শাড়ি পরবে। আর মিহিকে লাল শাড়িতে যথেষ্ট সুন্দর লাগছে, তাই ও বিয়েতে এই শাড়ি পরবে। ইয়াসিন আর কোনো কথা বলে না। মিহি আর বাড়ির সবাই বিয়ের গয়না পছন্দ করতে থাকে। নিহানও তাদের কাছে আসে, সে মিহির পছন্দ অনুসারে গয়না পছন্দ করে দেয়। মিহির একটা গয়না পছন্দ হয়, সেটা দেখে নিহান ওকে সেটা পরিয়ে দেয়। মিহি আর নিহান একসাথে অনেক কিছু পছন্দ করতে থাকে আর ইয়াসিন পিছনে বসে সব খেয়াল করতে থাকে। মনে হচ্ছে বিয়েটা মিহি আর ইয়াসিনের না, নিহান আর মিহির। সবাই শপিং শেষ করে একটা রেস্টুরেন্টে চলে যায়, সেখানে তারা খাবার অর্ডার করতে থাকে। ইয়াসিন, জিসু, মিহি আর নিহান এক টেবিলে বসে রয়েছে, সবাই খাবার অর্ডার করে। খাবারে অনেক আইটেম রয়েছে, সেখানে বেশিরভাগ মাছ রয়েছে, যেটা দেখে মিহির মুখটা ফ্যাকাশে হয়ে যায়। কারণ মিহি মাছের কাঁটা বাছতে পারে না। মিহির কোনো কথা বলার আগে নিহান একটা মাছ বেছে মিহির খাবারের কাছে রাখে দেয়। নিহান বলে, মিহি এই নেন, আমি মাছের কাঁটা বেছে দিয়েছি, এখন খেয়ে নেন। ইয়াসিন বলে, নিহান তুমি কি করে জানলে মিহি কাঁটা বেছে খেতে পারে না? ইয়াসিনের কথা শুনে নিহান আর মিহি একে অপরের মুখের দিকে তাকায়, এখন কি বলবে। নিহান বলে, আসলে মিহিদের বাড়িতে আমি কয়েকদিন ধরে মেহমান হয়ে এসেছি আর সবার সাথে একসাথে খাওয়া দাওয়া করি। তখন আসলে একদিন খেয়াল করি মিহি কাঁটা যুক্ত মাছ খেতে পারে না, তাই আসলে মাছের কাঁটা বেছে দিয়েছি। ইয়াসিন বলে, বাহ, মিহির প্রতি আপনার এত খেয়াল থাকে, ভালো, খুব ভালো। ইয়াসিন কথাটা কেমন করে বলেছে সেটা মিহি বুঝতে পারে, তবে মিহি কিছু বলতে যাবে তার আগে নিহান তাকে থামিয়ে যাবে। শপিং করে সবাই বাড়ি ফিরে আসে, ইয়াসিন তাদের বাসায় চলে যায়। ইয়াসিন চেয়েছিল মিহির সাথে আরেকটু সময় কাটাতে, কিন্তু মিহি বলে তার মাথা ব্যথা করছে, সেই জন্য বাড়ি ফিরে যেতে যায়। মিহি আর ইয়াসিনের বিয়ের দিন কাছে চলে আসছে, কিন্তু নিহানের জন্য কোনো যায় আসে না এমন ব্যবহার। মিহি নিহানকে দেখে রীতিমতো অবাক হয়, এই লোকটা এমন ব্যবহার করছে যেন এইটা তার বউ না বোনের বিয়ে। মিহি আর ইয়াসিনের একসাথে একটা রিসেন্টে বিয়ে হবে, পরশু তাদের বিয়ে। বাড়িতে অনেক আত্মীয় স্বজন রয়েছে, নিহান তাদের সাথে কথা বলছে। মিহি শুধু নিহানদের দিকে দেখতে থাকে, কি চলছে নিহানের মাথায় সেটা ও বুঝতে পারে না। বাড়িতে মিহির কাজিনরা এসেছে, ওর বেশিরভাগ কাজিন হলো মেয়ে। আর সব মেয়েরা নিহানকে দেখে যে লেভেলের ন্যাকামি করছে সেটা দেখে মিহির গা জ্বলে যাচ্ছে। আর নিহান কি সুন্দর সব মেয়েদের সাথে কথা বলছে, মিহির ইচ্ছে করছে নিহানকে খুন করে ফেলতে। নিহান যখন মিহির রুমের সামনে দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে ওর কলার ধরে কেউ নিজের কাছে নিয়ে আসে আর বলে, সমস্যা কি আপনার নিহান, আপনাকে এত মেসেজ দিয়েছি একটারও রিপ্লাই করেন নাই কোনো? আর আমাকে এইরকম করে এড়িয়ে যাচ্ছেন, কোনো সমস্যা কি আপনার নিহান? নিহান এইরকম করে হঠাৎ করে তাকে কেউ ধরে ফেলার কারণে একটু অবাক হয়, তবে যখন বুঝতে পারে মিহি সেটা তখন শান্ত হয়। নিহান দেখে মিহির শরীর রাগে জ্বলছে, মনে হচ্ছে এখনই নিহানকে খুন করে মাটি চাপা দিয়ে ফেলবে। নিহান বলে, মিহি কি হয়েছে আপনার, এমন কোনো করছেন, দেখুন এত রাগ করা ভালো না। আর আমি আপনাকে কোথায় এড়িয়ে যাচ্ছি, আসলে বিয়ে বাড়ির এত কাজ সব করতে হচ্ছে আমার একা। তাই আসলে সময় করে উঠতে পারি নাই, সরি বউ, সরি। নিহানের এইসব কথায় মিহির রাগ একটুও কমে নাই। মিহি বলে, তুই রাগ, তোর সরি। আমার জন্য তোমার হাতে সময় হয় না তাই না? কিন্তু বাড়ির মেয়েদের সাথে যখন কথা বলছিলি তখন এত হেসে কথা বলতে হবে কোনো হুম? এখনো ইয়াসিনের সাথে আমার বিয়ে হয় নাই আর না তোকে আমি ডিভোর্স দিয়েছি। তোর সাহস কি করে হয় অন্য মেয়েদের সাথে হেসে হেসে কথা বলার? নিহান বুঝতে পারে এখন মিহিকে শান্ত করার দরকার, না হলে আজকে সে সত্যি বউয়ের হাতে খুন হয়ে যাবে।
পরে ব্রেকিং নিউজ হবে শহরের সুনামধন্য মন্ত্রী নিহান নেহাল শিকদারকে তার বউ অন্য মেয়েদের কথা বলার অভিযোগ খুন করেছে। মান সম্মান আর থাকবে না আমার। নিহান বলে। মিহি বউ আমার শান্ত হয়ে যান মিহি। আসলে আপনার কাজিনরা খুব ভালো আর ওরা আপনার বোন মানে আমার বোন তাই না? দুলাভাইয়ের সাথে শালীরা একটু শয়তানি করবে এইটা স্বাভাবিক মিহি। রাগ করার কি আছে মিহি? নিহান মিহিকে জড়িয়ে ধরে মিহিকে শান্ত করতে এখন ওকে জড়িয়ে ধরা খুব দরকার। মিহি খুব শক্ত করে নিহানকে জড়িয়ে ধরে আর বলে, নিহান আমি এই বিয়ে করতে চাই না। ইয়াসিনকে আমার পছন্দ হয় নাই, ওকে বিয়ে করতে চাই না আমি, এখান থেকে নিয়ে যান নিহান আমাকে। শহরে যেতে চাই আমি নিহান, আবার আগের মতো একসাথে থাকতে চাই নিহান। নিহান বুঝতে পারে মিহির ইমোশন, কিন্তু সে এখন মিহিকে তার পরিকল্পনার বিষয়ে বলতে চাই না। মিহি আর নিহান যখন কথা বলছিল যখন রুমের দরজায় কারো আওয়াজ শোনা যায়। মিহির ভাবি রামসা ওকে ডাকছে। মিহি দরজা খুলো মিহি। ইয়াসিনের পরিবার এসে পড়েছে, আজকে তোমাদের এনগেজমেন্ট হবে, তাড়াতাড়ি আসো মিহি। নিহান মিহিকে ছেড়ে দেয়। আজকে যে মিহির এনগেজমেন্ট সেটা হয়তো তাদের মনে ছিল না। নিহান খেয়াল করে দেখে মিহিকে অনুষ্ঠানের জন্য মিহিকে সুন্দর করে সাজানো অবধি হয়েছে একদম পরীর মতো। নিহান মিহির কাজলের থেকে একটু কালি নিয়ে ওর গলায় ছুঁয়ে দিয়ে বলে, আমার মিহিকে একদম পরীর মতো সুন্দর লাগছে, আমার মিহি পরী। তাই একটু আমার বউকে নজর ফোঁটা দিয়ে দিলাম, যদি নজর লেগে যায় তখন কি হবে? রামসা মিহিকে ডাকতে থাকে। নিহান ওকে ইশারা দেয় বাহিরে যাওয়ার জন্য, মিহির দরজা খুলে দেয়। মিহি বলে, হুম ভাবি চলো যাওয়া যাক। মিহিকে নিয়ে রামেশা চলে যায়। অনুষ্ঠানে অনেক মানুষ রয়েছে, সেখানে ইয়াসিনের পরিবারের সদস্য, মিহির আত্মীয় স্বজন, অনেক মানুষ। জামশেদ তালুকদার মিহির দিকে তাকিয়ে দেখে তার ছোট মেয়েটা কত বড় হয়েছে গেছে। 2 দিন পর তার মেয়ের বিয়ে হয়ে যাবে, সবসময়ের জন্য চলে যাবে অন্যর বাড়ি। ইয়াসিন বসে ছিল সোফায়, মিহিকে দেখে সে হাত বাড়িয়ে দেয়। কিন্তু মিহি রামেশার হাত ধরে উঠে যায়, ইয়াসিন নিজের হাত নামিয়ে নেয়। মিহি গিয়ে সোফায় বসে, আশেপাশে গান বাজছে, সবাই অনেক আনন্দ করছে, কিন্তু মিহি মুখটা মলিন করে বসে রয়েছে। মিহির চোখ শুধু নিহানকে খুঁজে যাচ্ছে, কিন্তু নিহান এখানে নাই। ইয়াসিন অনেক সময় ধরে মিহিকে কাউকে খুঁজতে দেখ বলে। কি হলো মিহি, কাউকে কি খুঁজছেন? না তেমন কিছু না। ও আচ্ছা মিহি, আপনাকে আমি কত কল দিয়েছি সেইসব রিসিভ কোনো করেন নাই। আর তখন আপনাকে স্টেজে উঠার জন্য হাত বাড়িয়ে দিয়েছি, সেটা ধরলেন না কোনো। দেখুন ইয়াসিন, আমি কারো সাথে ফোনে কথা বলতে পছন্দ করি না, সেই জন্য ফোন ধরি নাই। আর যদি হাত ধরার কথা আসে তাহলে আপনাকে বলতে চাই যে আমাকে কেউ টাচ করুক সেটা আমার পছন্দ হয় না। আমি টাচ করা পছন্দ না, কিন্তু নিহান যখন টাচ করে তখন ঠিক ভালো লাগে আপনার, তাই না? সত্যি করে বলুন না মিহি, নিহানের সাথে আপনার কি সম্পর্ক? ও আপনাকে এমন কি দেয় যেটা আমি দিতে পারবো না? ও বুঝি আপনাকে। ইয়াসিনের কথাটা শেষ হওয়ার আগেই মিহি উঠে যায় আর ওর গালে একটা থাপ্পড় দেয়। হঠাৎ করে ঘটনা এমন হওয়ার কারণে সবাই অবাক হয়ে সেই দিকে তাকিয়ে থাকে। মিহি রেগে বলে, চুপ করুন ইয়াসিন, আপনার সাহস কি করে হলো এইরকম কথা বলার? আপনার অধিকার নাই আমার চরিয়ের বিষয়ে বাজে কথা বলার। আমার কার টাচ ভালো লাগে সেটা কি আপনার থেকে জানতে হবে আমার? আর নিহানের বিষয়ে এইসব আজেবাজে কথা বলবেন না আপনি। ইয়াসিন তার গালে হাত দেয়, সেখানে থাপ্পড়ের দাগ বসে গেছে। ইয়াসিন বলে, আমার শুধু একটুকু কথায় আপনি আমাকে থাপ্পড় দিলেন মিহি, সাহস কি করে হয় আপনার? আর ওই নিহানকে হয় আপনার, ওর বিরুদ্ধে একটা কথা শুনতে চান না আপনি? আর নিহানের টাচ আপনার ভালো লাগে সেটা সত্যি সত্যি বলে দেন। আপনার কাছে এইটা ছোট কথা মনে হয়? আমি শুধু আপনাকে বলেছি বিয়ের আগে আমাকে টাচ করবেন, সেই জন্য আপনি আমাকে চরিয়েহীন বানিয়ে দিবেন। আর নিহানের অধিকার রয়েছে আমাকে টাচ করার, আপনার নাই। ওহ রিয়েলি, নিহানের অধিকার রয়েছে আপনাকে টাচ করার? নিহানকে হয় আপনার মিহি? বলেন ওকে হয় আপনার? কারণ নিহান আমার স্বামী হয়। ভালোবাসি ওকে আমি, ও আমার স্বামী, তাই অধিকার রয়েছে আমাকে টাচ করার। মিহির কথাটা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা প্রতিটা মানুষ অবাক হয়ে যায়। জামশেদ তালুকদার নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। জামশেদ তালুকদারের রাগে নিজের কপাল শক্ত করে ফেলে, কিন্তু মিহির তাতে কিছু যায় আসে না। নিহান তখন সিঁড়ি দিয়ে নামছিল, মিহির মুখের এইরকম কথা শুনে সে ওখানে দাঁড়িয়ে যায়। নিহান বলে, মিহি এইটা আপনি কি করলেন? এখন এই পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে মিহি? ইয়াসিন সহ বাড়ির সবাই এইদিকে তাকিয়ে রয়েছে, কি হচ্ছে তারা সেটা বুঝতে পারছে না। নিহান তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে আর বলে, আসলে মানে মিহি বলতে চাই মানে
নিহান কিছু বলতে যাবে এর আগে জামশেদ তালুকদার ওদের সামনে চলে আসে। ওনার শরীরে এখন কতটা রাগ রয়েছে সেটা হয়তো উনি নিজেও জানে না। জামশেদ তালুকদার এসে মিহিকে নিজের দিকে তাকিয়ে দেখতে বলে আর বলে, মিহি তুমি একটু আগে ইয়াসিনকে কি বললে সেটা আবার বলো। মিহি কথা বলো নিহান তোমার কে হয়? মিহি একবার নিহানের দিকে তাকিয়ে দেখে নিহান না করছে যাতে মিহি তাদের রিলেশনের বিষয়ে কিছু না বলে, কিন্তু মিহি সেটা শুনে না। মিহি বলে, নিহান আমার স্বামী হয়, ওকে আমি ভালোবাসি। 2 মাস আগে নিহানের সাথে আমার বিয়ে হয় আর এতদিন আমরা একসাথে সংসার করেছি। আর আমি নিহানের স্ত্রী হয়ে অন্য কাউকে বিয়ে করতে পারবো না। নিহানকে আমি অনেক ভালোবাসি আর ওর সাথে সারাজীবন থাকতে চাই। মিহির কথাটা শুনে জামশেদ তালুকদারের রাগে শরীর জ্বলে যায় আর সেখানে থাকা সব মানুষ মিহিকে নিয়ে আজেবাজে কথা বলছে। নিহান মিহির দিকে তাকিয়ে থাকে, সে হয়তো ভাবতে পারে নাই মিহি এতটা সাহস দেখাতে পারে। তবে মিহির মুখ থেকে ভালোবাসি কথাটা শুনে নিহানের মনের ভিতরে একটা আলাদা শান্তি ভয় যায়। জামশেদ তালুকদার মিহির কথাটা শেষ হওয়ার আগে ওকে থাপ্পড় মারতে চায়, কিন্তু এর আগে নিহান ওর হাত ধরে ফেলে। যখন জামশেদ তালুকদার মিহিকে থাপ্পড় মারতে হাত তুলে তখন মিহি চোখ বন্ধ করে নেয়। একটু পর চোখ খুলে দেখে নিহান ওর সামনে দাঁড়িয়ে রয়েছে। নিহান বলে, জামশেদ স্যার এখানে যা হয়েছে সেটার জন্য দায়ী আমি, মিহির কোনো দোষ নাই, তাই মিহিকে নিয়ে কোনো আজেবাজে কথা হবে না। আর স্যার মিহি আপনার মেয়ে, তাই ওকে মারার অধিকার আপনার রয়েছে, কিন্তু মিহি আমার বউ, তাই ওকে সেভ করার দায়িত্ব আমার। তোমার মধ্যে যদি এত দায়িত্ববোধ থাকে তাহলে কি করে পরিবারকে না জানিয়ে একটা মেয়েকে বিয়ে করতে পারলে? আর এখন নিজের বউকে অন্য একজন পুরুষের সাথে বিয়ে দিতে পারলে এইটা তোমার দায়িত্ববোধ? তোমার মতো এইরকম একটা কাপুরুষকে আমার মেয়ের স্বামী হিসাবে আমি মানি না। জামশেদ তালুকদারের কথা শুনে নিহানের রাগ হয়, কিন্তু তাকে মাথা ঠান্ডা রাখতে হবে, তাই নিহান শান্ত হয়ে যায়। নিহান বলে, স্যার প্রথমত আমি কোনো কাপুরুষ নয়, আর মিহি আর আমার বিয়েটা যেই পরিস্থিতিতে হয়েছে তখন কাউকে জানাতে পারি নাই। আর মিহির সাথে ইয়াসিনের বিয়েটা এই জন্য হতে দিচ্ছি, কিন্তু এখনো বিয়েটা হয় নাই। আমি মনে করেছিলাম বিয়ের দিন সত্যিটা জানাবো, কিন্তু এখন সবার সত্যি জানা দরকার। আর স্যার আমি যদি কাপুরুষ হয় তাহলে আপনার পছন্দের ইয়াসিন কেমন সেটা জানা দরকার আপনার স্যার। জামশেদ তালুকদার নিহানের মুখের দিকে তাকিয়ে থাকে। নিহান কিছু বলতে যাবে তার আগে ইয়াসিন বলে, স্যার আপনি ওর কোনো কথা বিশ্বাস করবেন না। নিজের বউকে অন্য কারো গলায় ঝুলিয়ে দিতে যে চাই তার মতো কাপুরুষের কোনো কথা বিশ্বাসযোগ্য না। আর যদি আপনার সমস্যা না হয় তাহলে আমি চাই নিহানের সাথে মিহির ডিভোর্স হয়ে ওর সাথে আমার বিয়ে হোক। মিহিকে আমি ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই আমি। ইয়াসিন কথাটা বলে মিহির হাত ধরে ওর পকেট থেকে একটা আংটি নিয়ে এসে মিহির হাতে যখন পরাতে যাবে তখন নিহান ওর হাত ধরে ফেলে। নিহান বলে, ইয়াসিন এই ভুলটা কখনো করবে না, বুঝতে পারলে মিহি শুধু আমার ওর থেকে দূরে থাকো। আর তুমি কতটা ভালো মানুষ সেটার প্রমাণ রয়েছে আমার কাছে, এখনই দিচ্ছি। মনে করেছিলাম তোমার আসল চেহারা সবার প্রমাণ নিয়ে আসবো বিয়ের দিন, কিন্তু এখনই মনে হয় সময় এসে গেছে। নিহান কি বলছো এইসব আমার আসল চেহারা মানে? কি প্রমাণ করবে তুমি? ইয়াসিনের কথা শুনে নিহান একটা হাসি দেয়, এরপর ফোন করে কাউকে আসতে বলে। ইয়াসিন বুঝতে পারে না নিহান কি করতে চলছে, তাহলে কি নিহান সত্যি ঘটনা জেনে গেছে? নিহানের ফোন করার সাথে সাথে একটা মহিলা তাদের বাড়িতে ঢুকে ইয়াসিন সেই মহিলাকে দেখে কি বলবে সেটা বুঝতে পারে না। নিহান ইয়াসিনের মুখের দিকে তাকিয়ে বলে, কি হলো ইয়াসিন, তোমার মুখটা এইরকম হয়ে গেছে কোনো? কি মনে করেছিলে তুমি ইয়াসিন, তোমার বিষয়ে কিছু জানি না আমি। তুমি একটা চরিত্রহীন ছেলে যে বিদেশে নিজের বউকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করতে এসেছে। জামশেদ তালুকদার সহ বাড়ির সবাই অবাক, মিহি নিজেও জানত না ইয়াসিন বিবাহিত। নিহান সেই মহিলাকে ইশারা দেয় সব সত্যি বলতে। মহিলা বলে, আমার নাম টিউলিপ। আমি আর ইয়াসিন বিদেশে একসাথে পড়াশোনা করেছি, আমরা 2 বছর আগে বিয়ে করি। আমাদের সংসার ভালো চলছিল, কিন্তু একদিন হঠাৎ ইয়াসিন আমাকে রেখে দেশে যাওয়ার কথা বলল। কিন্তু দেশে গিয়ে ইয়াসিন 2 বছরের মধ্যে আমার সাথে আর যোগাযোগ করে নাই, ওর কোনো খোঁজ ছিল না আমার কাছে। 2 দিন আগে নিহান ভাই আমাকে বলে ইয়াসিন নাকি অন্য একটা মেয়েকে বিয়ে করছে, যেটা শুনে আমি দৌড়ে দেশে আসি। ইয়াসিনের কপালে বিন্দু বিন্দু ঘাম রয়েছে, সেটা সে হাত দিয়ে মুছে আর বলে, এইসব মিথ্যা কথা, এই মেয়েকে আমি চিনি না। সব নিহানের সাজানো নাটক, সব মিথ্যা। ও তাই নাকি ইয়াসিন, সব আমার সাজানো নাটক? কিন্তু নিহান যদি কোনো নাটক সাজায় তার প্রমাণ নিহানের কাছে থাকে। টিউলিপ বোন, আমার সব প্রমাণ দেখাও এক এক করে সবাইকে। টিউলিপ তাদের কাবিননামা সহ বিয়ের ছবি দেখায় সবাইকে। ইয়াসিন বুঝতে পারে সে ফেঁসে গেছে।
নিহান বলে, ইয়াসিন কি হলো এখন কথা বলো। ও মা এখনই তোমার মুখ দেখি বন্ধ হয়ে গেছে, আরও অনেক প্রমাণ বাকি রয়েছে, সেই সব ও ফাঁস হবে সবার জন্য। গেইম মাই শুরু হয়েছে ইয়াসিন শোনা, এত তাড়াতাড়ি ভয় পাওয়া ঠিক না হুম। নিহান কথাটা বলে ডেভিল মার্কা একটা হাসি দেয়, এরপর সে পাশে থাকা আরেকজনকে ফোন করে যে ছিল এই বিয়ের ঘটক। নিহান বলে, ইয়াসিন শুধু টিউলিপের সাথে না, আরও অনেক মেয়ের সাথে অন্যায় করেছে, ও এখনও অবধি অনেক বিয়ে করেছে, তাদের সাথে কয়েক মাস সংসার করে তাদের রেখে চলে এসেছে। আর ওর মা বাবা এরা আসলে একজন নাটকের অভিনেতা যাদের ইয়াসিন মা বাবা সাজিয়ে নিয়ে এসেছে। আর মিহির জন্য ইয়াসিনের বিয়ের প্রস্তাব যে ঘটক নিয়ে এসেছিল তার মুখ থেকে সবটা শুনে নেন। ইয়াসিন কথাটা বলে ঘটকের কাছে যায় আর ওকে বলতে বলে, আসলে ইয়াসিন আমাকে অনেক টাকা দিয়েছে, সেই জন্য এইসব কাজ করতে রাজি হয়েছি আমি। বিশ্বাস করুন এতে আমার কোনো দোষ নাই, শুধু লোভে পড়ে ভুল হয়ে গেছে আমাকে দিয়ে। ইয়াসিন কোনো কথা বলতে যাবে তার আগে জামশেদ তালুকদার ওর গালে থাপ্পড় মারে। থাপ্পড়টা এত জোরে হয় যেন ইয়াসিনের কানে কোনো শব্দ যাচ্ছে না, কয়েক মুহূর্তের জন্য ইয়াসিন কি বলবে বুঝতে পারে না। জামশেদ তালুকদার রাগী স্বরে বলে, তোর এত বড় সাহস কি করে হয় হুম? জামশেদ তালুকদারের মেয়েকে বিয়ে করে কি মনে করছিলি সব সম্পত্তির মালিক হয়ে যাবি? তোর বউ থাকতে আমার মেয়েকে বিয়ে করবি, তোকে আমি খুন করে ফেলব। এই শিশু আমার বন্দুক নিয়ে আয়, এইটাকে আজকে মাটিতে পুঁতে ফেলব। নিহান জানত ইয়াসিনের আসল চেহারা সামনে আসলে তার শ্বশুর এইরকম কিছু করবে। তবে নিহান পুলিশকে ডেকে নিয়ে আসে আর ইয়াসিনকে অ্যারেস্ট করিয়ে দেয়। ইয়াসিন বলে, সরি জামশেদ স্যার, আসলে মিহি আর আমার বিয়ের বিষয়ে আপনাকে আগে জানাতে পারি নাই, তখন পরিস্থিতি এইরকম ছিল। আর সেই দিন যখন আপনাদের বাড়িতে এসেছি তখন চাইলে সত্যিটা জানানো যেত আপনাকে, কিন্তু তখন আপনি এই বিয়ে মেনে নিতেন না। আর ইয়াসিন বিষয়ে আমি আগে থেকে সব জানতাম, কিন্তু তখন আমার কাছে কোনো প্রমাণ ছিল না, তাই একটু সময়ের দরকার ছিল আমার। তবে স্যার আমি মিহিকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া বাঁচতে পারবো না আমি। জামশেদ তালুকদার বলে, নিহান তোমাকে ভীতু মনে করেছিলাম আমি, কিন্তু তুমি সাহসী, একদম একজন যজ্ঞ মন্ত্রীর মতো মাথা ঠান্ডা রেখে সবকিছু ঠিক করেছ। আর এই কয়েকদিনে তোমার কথাবার্তা চালচলন দেখে আমি মুগ্ধ, তাই আমার কোনো অসুবিধা নাই এই বাড়ির জামাই হিসাবে তোমাকে মেনে নিতে। ওকে শ্বশুর মশাই, তাহলে এখন থেকে জামাই আদর চাই আমার। বাড়ির সবাই ওদের কথায় হেসে উঠে, মিহিও অনেক খুশি। তবে তালুকদার বাড়িতে তারা বেশি দিন থাকতে পারল না, কারণ সামনে নিহানের নির্বাচন আছে, তাই নিহানকে শহরে ফিরে যেতে হবে। তবে মিহি আর নিহানের আবার বিয়ে হবে নতুন করে। জামশেদ তালুকদার আর মুরাদ শিকদার সিদ্ধান্ত নিয়ে নিহানের নির্বাচন শেষ হলে আবার ধুমধাম করে মিহি আর নিহানের বিয়ে হবে। নিহান আর মিহি এখন গাড়িতে বসে রয়েছে, সুন্দর রাত, আসলে বাড়ি থেকে বের হতে রাত হয়ে গেছে। নিহান গাড়ি ড্রাইভ করছে আর মিহি বাহিরে তাকিয়ে রয়েছে। নিহান হঠাৎ করে বলে, আচ্ছা মিহি, আপনি আমাকে ভালোবাসি কথাটা কোনো বললেন না? সবার সামনে সেই দিন যে বললাম আমি নিহানকে ভালোবাসি, সেটা কি শুনতে পান না আপনি? হুম, সবার সামনে বলেছেন, কিন্তু আমাকে একা করে বলেন নাই। এখন বলেন। কি বলবো? বলেন নিহান, আমি আপনাকে ভালোবাসি বলেন। ওকে নিহান, আমি আপনাকে। মিহি মুখের ভালোবাসি কথাটা বলার আগে হঠাৎ করে পিছন থেকে একটা গাড়ি এসে মিহিদের গাড়িকে ধাক্কা দেয়। হঠাৎ করে এমন হওয়ায় নিহান গাড়ি ঠিক রাখতে পারে নাই, গাড়িটা উল্টো যায়, তখন আবার পিছন থেকে সেই গাড়িটা জোরে মিহিদের গাড়িকে ধাক্কা দেয়। মিহি বলে, নিহান। পিছন থেকে ট্রাকটা এসে যখন আবার ধাক্কা দেয় তখন গাড়িটা উল্টো যায়। মিহি আর নিহান দুইজনে গাড়ির নিচে চাপা পড়ে যায়, তারা জ্ঞান হারিয়ে ফেলে। 3 দিন কেটে যায়, মিহি এখন হাসপাতালে আইসিইউতে অ্যাডমিট রয়েছে। মিহি আসতে আসতে পিটপিট করে চাইক খুলে। মিহি দেখে তার হাতে ক্যানেলা লাগানো, চারপাশে ভালো করে তাকিয়ে দেখে জায়গাটা নতুন। মিহি যখন কিছু মনে করতে যাবে তখন হঠাৎ করে ওর মাথায় একটু চাপ পড়ে, তার কিছু ঘটনা মনে পড়ে। মিহি যখন মনে পড়ে সেই দিন অ্যাক্সিডেন্টের ঘটনা, তখন সে আশেপাশে নিহানকে খুঁজতে থাকে আর চিৎকার করতে থাকে, নিহান, নিহান কোথায় আপনি নিহান? কোথায় আপনি নিহান? মিহির চিৎকারে বাহির থেকে জামশেদ তালুকদার আর সানভি ছুটে আসে, মিহি এখনো চিৎকার করছে। জামশেদ তালুকদার বলে, মিহি তোমার জ্ঞান ফিরেছে? তুমি ঠিক আছো মিহি? কোনো সমস্যা কি হচ্ছে বলো মিহি? মিহি জামশেদ তালুকদার আর সানভিকে দেখে নিহানকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও নিহান নাই। মিহি বলে, আব্বু নিহান কোথায়? ওনাকে কোনো দেখছি না, বলো নিহান কোথায়? নিহান, নিহান কোথায় আপনি? নিহানের নাম শুনে জামশেদ তালুকদার আর সানভি একে অপরের দিকে তাকায়, এখন তারা কি বলবে মিহিকে? সানভি বলে,
মিহি ম্যাম, আপনি শান্ত হয়ে যান। আসলে সেই দিন অ্যাক্সিডেন্টের পর আপনারা সেখানে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, তখন আশেপাশে লোকেরা আপনাদের একটা হাসপাতালে অ্যাডমিট করায়। পরে হাসপাতাল থেকে আমাদের সবাইকে খবর দেয়, সেখানে যাই আমরা। হাসপাতালটা অনেক ছোট ছিল, তাই শহরের ভালো একটা হাসপাতালে নিয়ে আসা হয় আপনাদের। সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু আমার নিহান কোথায়? ওনাকে দেখছি না, কোনো নিহান কোথায়? সানভি একটা ঢুক গিলে জানে না মিহিকে সত্যিটা বললে মিহিকে কি করে রিয়েকশন দিবে। তবুও সানভি শান্ত স্বরে বলে, আসলে মিহি ম্যাম, অ্যাক্সিডেন্টের কারণে নিহানের স্যারের মাথায় অনেক বড় আঘাত লাগে, যার জন্য উনি কোমায় চলে গিয়েছেন। কখন সুস্থ হবে সেই বিষয়ে ডাক্তার কিছু বলতে পারছে না, হয়তো সুস্থ হতে 2 দিন লাগতে পারে, না হলে 2 বছর লাগবে, বা সারা জীবনও লাগতে পারে। সানভির কথাটা শুনে মিহি একদম চুপ হয়ে গেছে, এখনো বিশ্বাস হচ্ছে না তার সবকিছু। নিহান যদি কখনো ঠিক না হয় তাহলে মিহি নিহানকে ছেড়ে কি করে থাকবে? মিহি মরে যাবে নিহানকে ছাড়া। মিহি বলে, সানভি, নিহানকে কোন কেবিনে রাখা হয়েছে সেখানে যেতে চাই আমি। নিহানকে দেখতে চাই আমি। কিন্তু মিহি, তুমি এই অবস্থায় কি করে যাবে? আব্বু, আমি ঠিক আছি। নিহানের কাছে নিয়ে চলো আমাকে। জামশেদ তালুকদার আর সানভি মিলে একটা হুইলচেয়ারে করে মিহিকে নিয়ে যায় নিহানের কেবিনের সামনে। একটা সিটে শুইয়ে রাখা হয়েছে নিহানকে, হাতে অনেক ক্যানেলা লাগানো। নিহানের মাথায় অনেক বেন্ডেজ করা। মিহি গিয়ে নিহানের হাতে হাত রাখে আর বলে, নিহান দেখুন, আপনার মিহি এসেছে আপনার কাছে। নিহান, আপনি না তখন ভালোবাসি কথাটা শুনে চেয়েছিলেন আমার মুখ থেকে। এখন বলছি আমি নিহান ভালোবাসি আপনাকে। নিহান, অনেক ভালোবাসি নিহান। আমার কথার উত্তর দেন নিহান, বলুন আপনি ও আপনার মিহিকে ভালোবাসেন, বলুন। মিহি কান্না করতে করতে জিজ্ঞেস করে নিহানকে, কিন্তু কোনো উত্তর আসে না। মিহি আবার বলেন, নিহান কথা বলুন আমার সাথে। আপনি যদি মিহির সাথে কথা না বলুন তাহলে মিহি মারা যাবে নিহান। দয়া করে কথা বলুন নিহান, কথা বলুন নিহান। সানভি মিহিকে তার কেবিনে নিয়ে যায়, সেখানে মুরাদ শিকদার সহ আরও অনেকে মিহিকে দেখতে আসে। সবাই এই অবস্থায় দেখে কান্না করে দেয়, তখন পুলিশ আসে আর বলে, নিহান স্যারের এইরকম অ্যাক্সিডেন্ট কি করে হয়েছে সেটা জানতে হবে, আমাদের তদন্ত করতে হবে। সেই জন্য মিহি ম্যাম, আপনার সাহায্য দরকার। অফিসার, আমি সাহায্য করব। অনেক হয়ে গেছে এইসব সহ্য করা। আগে যখন এই ঘটনা ঘটেছিল তখন নিহান আমাকে এসবের মধ্যে ঢুকতে দেয় নাই। কিন্তু এখন সত্যি জানতে হবে আমাকে, আসলে এইসব ঘটনার পিছনে কে সেটা জানতে হবে। মিহি সবকিছু বলে অ্যাক্সিডেন্টের দিন কি কি হয়েছিল পুলিশ সেই সব লিখে নেয়, এরপর তারা চলে যায়। 2 দিন কেটে যায়, মিহি এখন সুস্থ, কিন্তু নিহান এখনো কোমায় রয়েছে। ডক্টর বলেছে নিহানকে হাসপাতালে রাখতে, সেখানে তার চিকিৎসা হবে। মিহি গিয়ে নিহানের সাথে প্রতিদিন দেখা করে আসে। মিহি যখন রুমে বসে ছিল তখন সানভি ভিতরে আসে আর বলে, মিহি ম্যাম, আপনি আমাকে ফোন করে কোনো আসতে বললেন? কোনো দরকার ছিল ম্যাম? সানভি, দরকার ছিল। আচ্ছা, তোমাকে যে কাজটা করতে বলেছি সেটা কতদূর হয়েছে? নিয়া আর রায়ানের বিষয়ে কি কোনো তথ্য জানা গেছে? ওরা কোথায় আছে? ম্যাম, ওরা কোথায় আছে সেটা এখনো অবধি জানা যায় নাই, ওদের লোকেশন ট্যাগ করা যাচ্ছে না। শহর গ্রাম সব জায়গায় খোঁজা হয়ে গেছে, বাট কোনো খবর পাই নাই। মিহির মাথায় একটা কথা। মিহি বলে, একটা কাজ করো সানভি, এই শহরের যত কাজী অফিস আছে সব জায়গায় গিয়ে নিয়া আর রায়ানের বিষয়ে জানার চেষ্টা করো। আর যদি আশেপাশে কোনো জঙ্গল থাকে তাহলে সেখানে গিয়ে খোঁজ করো। ওকে ম্যাম, সমস্যা নাই, এখনই যাচ্ছি। মিহি কথা শুনে সানভি এখান থেকে চলে যায়। মিহি পুলিশ অফিসারের কথা বলে একটা বিষয় নিয়ে এরপর রেডি হয়ে গাড়ি করে কোথায় যেন বেরিয়ে পড়ে। মিহির গাড়ি থামে একটা বাড়ির সামনে, পুলিশের গাড়িও সেখানে আসে। মিহি আর পুলিশ ভিতরে যায়। মিহি গিয়ে বাড়ির দরজা ধাক্কা দিলে একজন লোক এসে দরজা খুলে দেয় আর বলে, আপনারা কারা, কি চাই? আসুন, ভিতরে আসুন। মিহি মহিলার রিয়েকশন দেখে অবাক হয়, তবুও বাড়ির ভিতরে চলে যায় আর বলে, আপনারা লিয়ার বাবা মা তাই না? যে গুলি লেগে মারা গিয়েছে কয়েকদিন আগে। লিয়া সেই মেয়েটা যে নিহানের বাড়ির মেয়েদের চাকরি করত, যাকে গুলি করা হয়েছে। নিহান মিহিকে বলেছিল লিয়া বেঁচে আছে, কিন্তু সেই দিন গুলি লাগার কারণে লিয়া মারা যায়। মিহি এখন লিয়ার মা বাবার সামনে বসে তাদের এইসব কথা জিজ্ঞেস করছে। লিয়ার বাবা বলে, আমরা লিয়ার বাবা মা। কয়েকদিন আগে লিয়া মারা গেছে। কথাটা বলে ওনারা কান্না করে দেয়। পুলিশ তাদের আরও কিছু লিয়ার বিষয়ে জিজ্ঞেস করতে থাকে। মিহি ঘুরে ঘুরে পুরো বাড়ি দেখতে থাকে, সেখানে লিয়ার রুমে যায়, কিন্তু দরজায় তালা লাগানো একটা লক ব্যবহার করা হয়েছে। মিহি বলে, এই রুমে লক কোনো
পাসওয়ার্ড কি? আমি জানি না, লিয়া সবসময় লক ব্যবহার করত রুমে। আর এইটা এমন লক যেটা শুধু লিয়ার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া খোলা সম্ভব না। মিহি কথাটা শুনে হাসে, এরপর পাশে থাকা একটা রডের জিনিস দিয়ে লকের মধ্যে ভারী দেয়, সাথে সাথে লক ভেঙে যায়। মিহি রুমের ভিতরে ঢুকে যায়, সেখানে গিয়ে সে কিছু চেক করে বাহিরে বের হয়ে আসে আর পুলিশকে বলে, চলুন স্যার এখান থেকে যাওয়া যাক। মিহি বাড়ি থেকে বের হয়ে আসে, পুলিশ অফিসার সাথে সাথে বাহির হয়ে আসে। মিহি একটা হাসি দেয়। পুলিশ অফিসার জিজ্ঞেস করে, ম্যাম আপনি হাসছেন কোনো? আর আমরা বাহিরে চলে কোনো এসেছি, চলুন ভিতরে যাই। ওই লিয়ার মা বাবাকে আমার সুবিধার মনে হলো না। নিজের মেয়ের মৃত্যুতে ওদের কান্না করা কেমন জানি লোভ দেখানো মনে হলো। মিহি হাসে আর বলে, স্যার ওদের খারাপ তখন লাগবে যখন ওরা লিয়ার আসল মা বাবা হবে। লিয়া একজন এতিম, ওর কোনো মা বাবা নাই, সব নাটক সাজানো হচ্ছে। আপনি একটা জিনিস খেয়াল করলেন স্যার, যখন আমরা বাসার ভিতরে ঢুকেছিলাম তখন লিয়ার মা বাবা আমাদের দেখে চমকে যায় নাই। বরং এমন রিয়েকশন দিয়েছে যাতে সে জানতো আমরা আসবো, আর ওনার কান্না দেখে মনে হলো পুরো অভিনয়। যদি ওরা লিয়ার আসল মা বাবা না হবে তাহলে ওদের গ্রেফতার করা উচিত ছিল, ছেড়ে কোনো দিলেন। চলুন বাড়ির ভিতরে গিয়ে ওদের গ্রেফতার করে নিয়ে আসি ম্যাম। না স্যার, সেটা করার দরকার নাই, পাখি নিজে থেকে ধরা দিবে জালে। এখন যদি ওদের গ্রেফতার করি তাহলে ওদের কেউ খুন করে ফেলবে, যেমন লিয়াকে খুন করেছে। তাই এই রকম কিছু করতে হবে যাতে শুধু ওরা না, আসল অপরাধী সহ আমাদের কাছে ধরা দেয়। মিহি কথাটা বলে কিছু পুলিশকে সিভিল ড্রেসে বাড়ির উপর নজর রাখতে বলে। অন্যদিকে সানভি আর লোকদের নিয়ে প্রায় অনেক কাজী অফিস ঘুরেছে কিন্তু কোনো খোঁজ পায় নাই। শহর থেকে দূরে একটা কাজী অফিসে গিয়ে রায়ান আর নিয়ার বিয়ের রেজিস্ট্রার দেখতে পায় সে। সানভি সাথে সাথে মিহিকে ফোন করে বলে, ম্যাম রায়ান আর নিয়ার বিয়ের রেজিস্ট্রার পাওয়া গেছে, আর আপনি যেমন বলেছিলেন এখানে পাশে একটা জঙ্গল আছে, সেখানে লোক নিয়ে যাচ্ছি আমি। আপনি কি আসবেন মিহি ম্যাম? সানভি তুমি আগেই লোক নিয়ে সেখানে যেও না, তাহলে রায়ান সতর্ক হয়ে যেতে পারে। আমি পুলিশ নিয়ে সেখানে আসছি, তুমি লোকেশন পাঠিয়ে দেও। সানভি মিহিকে লোকেশন পাঠিয়ে দেয়, সে মিহির আসার অপেক্ষা করতে থাকে। যখন মিহি আসে তারা সবাই মিলে জঙ্গলে যায়। সেখানে একটা বাড়ি ছিল, আশেপাশে অনেক গার্ড। মিহি পুলিশকে ইশারা দেয়। পুলিশ গিয়ে পুরো বাড়ি ঘিরে ফেলে। মিহি আর সানভি বাড়ির ভিতরে ঢুকে যায়। বাড়িটা বেশ বড়, ভিতরে ঢুকে অন্ধকার ছিল। হঠাৎ করে পুরো বাড়িতে লাইট জ্বলে উঠে। মিহি তাকিয়ে দেখে সামনে নিহানকে কেউ হুইলচেয়ারে বসিয়ে রেখেছে। মিহি নিহানকে দেখে অবাক হয়ে যায়। নিহান এখানে কি করছে? ওকে কি করে এখানে নিয়ে আসা হলো? মিহি যখন নিহানের কাছে যেতে লাগবে তখন কিছু গার্ড এসে মিহিকে ধরে ফেলে। পিছন থেকে রায়ান বাহির হয় আর বলে, হ্যালো মিহি, কেমন আছো তুমি? বিয়ের দিন যখন তোমাকে দেখেছিলাম বেশ বোকা মেয়ে মনে হয়েছিল, কিন্তু এখন দেখি তুমি অনেক চালাক। তবে আমার সাথে চালাকি করে তুমি জিততে পারবে না, মিহি সো সেড। রায়ান, তুমি নিহানকে কোনো কিডন্যাপ করেছো? ছাড়ো নিহানকে। নিহানের যদি কিছু হয় তাহলে তোমাকে খুন করে ফেলবো। রায়ান কথাটা শুনে হাসে আর বলে, তুমি আমাকে খুন করার আগে আমি তোমাকে খুন করে ফেলবো মিহি। তুমি কি মনে করছিলে এত সহজে আমার বিষয়ে সব জেনে যাবে? তুমি এত সহজ। আর এই নিহানকে কখনো ছাড়বো না, আমি ওকে অ্যাক্সিডেন্ট করিয়ে পঙ্গু বানিয়ে ফেলেছি। আমি কে বাঁচাবে তোমাকে? তুমি এইসব কোনো করছে? রায়ান, কি শত্রুতা রয়েছে নিহানের সাথে তোমার? নিহান তোমার বন্ধু ছিল তাই না? তাহলে এইসব কোনো করছে? কি করেছে নিহান তোমার সাথে? আর নিয়া কোথায়? বন্ধু কথাটা শুনে রায়ান উচ্চ স্বরে হেসে দেয় আর বলে, নিহান কখনো আমার ভালো বন্ধু ছিল না, ওর জন্য সবসময় আমাকে কথা শুনতে হতো। ছোটবেলা থেকে নিহান সবকিছুতে বেস্ট ছিল, পড়াশোনা, খেলাধুলা, সবকিছুতে। কিন্তু আমি এত ভালো ছিলাম না, তাই ওর জন্য বাবা সবসময় আমাকে কথা শোনাতো। কিন্তু এতে নিহানের কোনো দোষ ছিল না। নিহান যদি সবকিছুতে পারফেক্ট হওয়ার যোগ্যতা থাকে তাহলে এখানে ওর দোষ কি? তুমি এই জন্য নিহানের সাথে এইরকম বিশ্বাসঘাত করতে পারলে? ঠিক বলেছ মিহি, এতে নিহানের কোনো দোষ নাই। তাই ছোটবেলা নিহানের সাথে কোনো অন্যায় করি নাই আমি। কিন্তু ওই শিকদার পরিবার সবকিছু কেড়ে নিয়েছে আমার কাছ থেকে, ওরা আমার বাবাকে কেড়ে নিয়েছে। মিহি কথাটা বুঝতে পারল না। মিহি বলে, শিকদার পরিবার কি করেছে তোমার সাথে রায়ান? যখন তুমি জানতে আগ্রহ দেখাচ্ছ তাহলে বলি। আমার বাবা হুমায়ুন আহমেদ আর নিহানের চাচা মানে নিয়ার বাবা মুসারফ শিকদার দুইজনে ভালো বন্ধু ছিল। তারা ডক্টর ছিল, কিন্তু তারা ডক্টর হওয়ার পাশাপাশি একসাথে রিসার্চ করত। ওনারা গবেষণা করে একটা ঔষধ তৈরি করেছিল যেটা দিয়ে অনেক উপকার হতো এই দেশের মানুষের।
কিন্তু মুসারফ শিকদার সেটা শুধু নিজের তৈরি বলে চালিয়ে দিতে চেয়েছিল, তাই সে আমার বাবাকে মেরে ফেলে আর ওই ঔষধ ফর্মুলা হানিয়া শিকদারের কাছে রেখে দেয়। রায়ানের কথাটা মিহির কেমন বিশ্বাস হলো না, তবে সে বলে, দেখো মা, এমন কোনো কাজ করবে না যেটা অন্যায়। আমার মনে হয় কিছু একটা ভুল হয়েছে এখানে। কোনো ভুল হয় নাই, ওই পরিবারের জন্য আমার বাবা মারা গেছে। ওরা খুন করে ফেলেছে আমার বাবাকে, তাই এখন ওদের পরিবারকে মরতে হবে। নিয়ার বাবা যা করেছে সেটার শাস্তি ওকে পেতে হবে, আর নিহান ওকে ওইদিন খুন করতে চেয়েছিলাম কিন্তু পারি নাই, আজ ওকে মেরে ফেলবো আমি। দেখো রায়ান এমন কিছু করবে না তুমি। রায়ান মিহির কথা শুনে না ও গিয়ে নিহানের দিকে বন্দুক দিয়ে গুলি চালিয়ে দিতে যাবে, ঠিক তখন নিহান ওর হাত ধরে ফেলে। নিহান হুইলচেয়ার থেকে উঠে রায়ানের হাত থেকে বন্ধক নিয়ে নেয় আর বলে, হ্যালো রায়ান, কেমন লাগছে আমার সারপ্রাইজ? কি মনে করছিলে রায়ান, সারপ্রাইজ শুধু তুমি একা দিতে পারো, আমি পারি না। নিহান, তুমি না পঙ্গু ছিল তাহলে কি করে? আমি কখনো পঙ্গু ছিলাম না, এইটা শুধু একটা নাটক ছিল যেটা তুমি দেখেছ। সেই দিন অ্যাক্সিডেন্ট, আমার মাথায় আঘাত পায়, তবে আমি ঠিক হয়ে যাই, কিন্তু এতদিন নাটক করেছিলাম শুধু তোমাকে ধরার জন্য। রায়ান কোনো কথা বলার আগে নিহান বন্দুক তার দিকে দেখায় আর মিহিকে ধরে রাখা কিছু লোকের দিকে তাক করে আর বলে মিহিকে ছেড়ে দিতে। নিহান বলে, রায়ান, বিয়ের দিন যখন তুমি নিয়াকে নিয়ে পালিয়ে গিয়েছিলে তখন চাইলে তোমাকে খুঁজে বের করতে পারতাম, কিন্তু ইচ্ছে করে করি নাই। আমি মনে করেছিলাম হয়তো তুমি নিয়াকে মন থেকে ভালোবাসে, কিন্তু আমার সামনে প্রকাশ করতে পারো নাই। তাই বাধ্য হয়ে নিয়াকে নিয়ে পালিয়ে গিয়েছিলে, কিন্তু এখন সত্যিটা জেনে গেছি আমি। তাই সবকিছু শাস্তি তোমাকে পেতে হবে রায়ান। কোনো কিছুর শান্তি আমি পাবো না নিহান, আর আমি যা করেছি তোমার সাথে, বানিয়ার সাথে, সেটা ঠিক ছিল। কারণ ওই শিকদার পরিবার আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। আমরা ছোটবেলা আমার বাবাকে শুধু মাই নিজের প্রয়োজনে খুনি হও তোমরা আমার বাবার। নিহান কথাটা শুনে হাসে, কারণ আসল ঘটনা কি সেটা রায়ান জানে না। ওর মা কয়েকদিন আগে সব সত্যি বলে দিয়েছে নিহানকে। নিহান বলে, আরে রায়ান, মানুষ যে কি লেভেলের বোকা হতে পারে সেটা তোমাকে না দেখতে জানতে পারতাম না। আসল ঘটনা তুমি জানো না, তোমার বাবা কোনো মহান মানুষ ছিলেন না, উনি একজন লোভী আর নিকৃষ্ট লোক ছিলেন। সেই দিন ওই ঔষধ উনি আর চাচা তৈরি করেছিলেন, কিন্তু সেই ঔষধ শুরুতে কাজ করলে ওপরে ওই ঔষধ মানুষের শরীরে বিষের মতো কাজ করতে থাকে। আমার চাচা বিষয়টা বুঝতে পেরে সেই ঔষধের তৈরি হওয়া বন্ধ করে দেয়, কিন্তু তোমার বাবা সেটা করে নাই, উনি মানুষের শরীরে এই ঔষধ প্রয়োগ করতে থাকে। যার কারণে অনেক মানুষ মারা যায়, আর উনি বিদেশে এই ঔষধ বিক্রি করে টাকা রোজগার করতে চেয়েছিল, যার জন্য চাচা ঔষধের ফর্মুলা চুরি মায়ের কাছে রাখতে দেয়। আর যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তোমার বাবা, সেটা খুন ছিল না। রায়ান নিহানের কথা বিশ্বাস করতে পারছে না, তার মনে হচ্ছে নিহান মিথ্যা বলছে। নিহান ওর পকেট থেকে একটা কাগজ এনে রায়ানকে দেখায়, যেখানে ওই ঔষধের বিষয়ে সব লেখা ছিল। রায়ান সেটা পড়ে অবাক হয়ে যায়, তার বাবা কি এত খারাপ ছিল সেটা সে জানত না। রায়ান বলে, নিহান, তুমি এইসব ঘটনা আমাকে আগে কোনো বলো না। তাহলে এমন সমস্যা হতো না। তোমাকে বলতে চেয়েছিলাম রায়ান আমি, কিন্তু মা আমাকে কয়েকদিন আগে বিষয়টা জানায়। এরপর মিহির বাবার বাড়িতে যেতে হয়, যার জন্য সব সত্যি জানাতে পারি নাই আমি। রায়ান তার ভুল বুঝতে পারে, পুলিশ তখন ভিতরে ঢুকে যায়, রায়ানকে অ্যারেস্ট করে। নিয়াকে সবাই মিলে বাঁচিয়ে নেয় এবং সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়, তবে মিহি নিহানের সাথে একটা কথা ও বলে না, বেশ রাগ করে আছে নিহান সেটা বুঝতে পারে। নিয়াকে দেখতে পেয়ে নুহা আর বাড়ির সবাই অনেক খুশি হয়, নিয়া তার ভুল বুঝতে পারে। রাত 9টা বাজে, নিয়া নিজের রুমে বসেছিল, তখন নিহান আসে ওর রুমে। নিয়া নুহার কাছে মিহি আর নিহানের বিষয়ে সব শুনেছে, ও খুশি হয়েছে নিহান নিজের যোগ্য কাউকে জীবন সঙ্গী পেয়েছে। নিয়া বলে, আরে নিহান ভাই, বাহিরে কোনো দাঁড়িয়ে আছো, ভিতরে আসো। নিয়ার অনুমতি পেয়ে নিহান ভিতরে ঢুকে যায়। নিহান বসে আর বলে, নিয়া, এতদিন তোমার সাথে যা হয়েছে সেটা অন্যায়। রায়ান যত অত্যাচার করেছে সব শুধু একটা ভুল বোঝার কারণে করছে, কিন্তু রায়ান তোমার স্বামী হয়। এখন তুমি কি চাও নিয়া রায়ানের সাথে আবার সংসার শুরু করতে? রায়ান ছেলে হিসাবে খারাপ না, আশা করি তোমার বেশ খেয়াল রাখবে এখন। নিয়া নিহানের কথাটা বুঝতে পারে। নিয়া বলে, দেখো নিহান ভাই, তোমার কথাটা আমি বুঝতে পারছি, কিন্তু রায়ানের সেই আগের রূপ দেখে এখন ওকে আবার গ্রহণ করা আমার জন্য কঠিন হয়ে যাবে। তাই কিছুদিন সময় চাই আমার, তারপর দেখা যাক কি হয়। ওকে, তুমি যেটা চাও সেটাই হবে নিয়া। রায়ানকে আমি জেলখানা থেকে বের করে নিয়ে আসতে চাই, তোমার কি মতামত? তোমার যা ইচ্ছা নিহান ভাই। ওকে। নিহান কথাটা বলে চলে আসে, তার কাজ শেষ, কিন্তু এখনো তার মিহি রানীর রাগ ভাঙ্গানো বাকি রয়েছে।
নিহান কাউকে ফোন করে তারপর কি যেন করতে বলে এরপর নিজের রুমে যায়। মিহি আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিলে তখন নিহানকে দেখে চলে যেতে যায় তখন নিহান ওকে জড়িয়ে ধরে। নিহান বলে, কি হয়েছে আমার মিহি রানীর এত রাগ করে কোনো আছে? আমি রাগ করে থাকি বা যাই করি তাহলে আপনার কি? নিহান যান এখান থেকে। আপনি কোমায় যান নাই, ওইটা একটা নাটক ছিল, সেটা আমাকে জানান নাই কোনো। জানেন কত কষ্ট পেয়েছি আমি, আর এখন আসছে কি হয়েছে জিজ্ঞেস করতে। তখন ওই নাটক করা জরুরি ছিল। আই এম সরি মিহি। আপনি থাকুন আপনার সরি নিয়ে। নিহান বুঝতে পারে মিহির রাগ এখন কমবে না, তাই সে যেটা ঠিক করেছে সেটাই করতে হবে। নিহান হঠাৎ করে মিহিকে কোলে তুলে নেয়, তারপর রুম থেকে বেরিয়ে ওকে গাড়ির উঠায়। মিহি বলে, কি করছেন নিহান? ছাড়ুন। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? নিহান নিহান কোনো কথা শুনে না, সে মিহিকে নিয়ে বেরিয়ে যায়। অনেক সময় যাওয়ার পর তারা একটা বাড়ির সামনে দাঁড়ায়। মিহি অবাক হয়ে একটু নিহানের দিকে তাকায়, কিন্তু নিহান হেসে মিহিকে নিয়ে ভিতরে যায়। মিহি বাড়ির ভিতরে ঢুকে অবাক হয়ে যায়, কি সুন্দর লাইট দিয়ে ভরা আর সুন্দর করে সাজানো। সামনে সুন্দর করে লেখা ভালোবাসি মিহি। মিহি কিছু বলতে যাবে এর নিহান বলে, ভালোবাসি মিহি, আপনাকে অনেক ভালোবাসি আমি। এই পৃথিবীতে আমি প্রথম আর শেষ নারী যাকে এই নিহান শিকদার নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। কথা দিচ্ছি মিহি, সারাটা জীবন আপনাকে যত্ন করে আগলে রাখবো, আপনার দুই চোখে কখনো এক ফোঁটা পানি আসতে দিব না মিহি। খুব ভালোবাসি বউ আপনাকে। নিহানের এত সুন্দর কথা শুনে মিহির রাগ ভেঙে যায়, সে নিহানকে জড়িয়ে ধরে আর বলে, আমিও আপনাকে অনেক ভালোবাসি নিহান, বিশ্বাস করুন নিহান, জীবনে যত সুখ রয়েছে সবকিছু আপনাকে ঘিরে আমার। আপনার মতো এত ভালো হয়তো এই মিহিকে কেউ বাসতে পারবে না। আই লাভ ইউ নিহান, আই লাভ ইউ সো মাচ। নিহান কথাটা শুনে মিহিকে জড়িয়ে ধরে আর বলে, আপনি আমার জীবনে সুখ, আমার ভালোবাসার মন। ফাল্গুন সমাপ্ত। জফচক।